নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে বেলা ১১টা। আর আমি আজকে চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। কারণ আজকে যেহেতু রবিবার, আমাদের এমনিতেই একটা ঘোরাঘুরির দিন। তারপরে আমার শাশুড়ির হাতে একটু মোচড় লেগে গিয়ে হাতটাকে একটু প্লাস্টার করতে হয়েছে। সেই জন্য শাশুড়ি রয়েছে এখন মামা বাড়িতে। তাই জন্য একটু দেখতেও এসেছি। এইদিকে ওর পাপা নেমেছে একটু জলাশয়ে ওর পাপা ছাড়াও দেখা যাচ্ছে যে আরো ২-৪ জন কেউ নেমেছে। কারণ হচ্ছে জলাশয় হয়ে রয়েছে প্রচন্ড পরিমাণে শাপলা বা শালুক। অনেকে শাপলা নামে চেনেন, আবার অনেকে শালুক নামেও চিনে থাকবেন। তো এই শাপলাগুলো আগে আমাদের ওদিকটাতেও দেখা যেত, যখন ওদিকটাতে ধান জমি থাকতো। তবে এখন তো সমস্ত ঝিল হয়ে গেছে, যে কারণে আর কিন্তু এইসব শাপলা বা শালুক দেখতে পাওয়া যায় না। আগে যখন ঝিল মানে এরকম জলাশয়ে জল জমতো, তখন শালুক বা এমনি কাঁকড়া উঠতো, বা ওইগুলোতে একটু জাল এড়ে দিলে বা একটু মুখরি টুকরি যদি বসানো যেত, তাহলে কিন্তু বেশ মাছও পড়তো। তবে এখন আর সেই সবে কোনো কিছুই চল নেই, সবকিছুই একেবারে লাটে উঠেছে। তবে মামাদের এই দিকটা দেখছি এখনো ধান চাষ হচ্ছে, সেই জন্য এই সব কিছু দেখা যাচ্ছে। তো এই দিকটাতে যেহেতু মা এগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও জানে যে মা এগুলো খেতে ভালোবাসে, সেই জন্য বললো যে শালুক নিয়ে যাবে নাকি। তো এখানে কিন্তু মামা মামিরা কেউ জানে না যে শালুক খেতে হয় নাকি। ওখানে তোলা হয়ে গেছে, এবার এসেছে মামাদের যে পুকুরটা রয়েছে, ওই পুকুরেও বেশ কয়েকটা রয়েছে, সেইগুলোই তোলার জন্য। এই দেখুন, এতগুলো মোট বেরিয়েছে। এগুলো নিয়ে গেলে মা যা খুশি হবে না, সে আর বলে কথা নেই। কারণ এখন তো সেরকমভাবে পাওয়া যায় না, তাই কেনা টুকুই সম্বল। তো যখন কিনে আনা হয় তখনই খাওয়া যায়, বাদ বাকি সময় আর এগুলো কিন্তু পাওয়া যায় না। মা কিন্তু সেদিন বাপিকে বলেছিল যে এরকম শালুক কিনে আনতে বা বাজারে উঠেছে কিনা। তো বাপি বললো সেরকম চোখে পড়েনি। এই হলো দুদিন আগেই হয়তো বলেছিল। তো তারপরে আমরা এগুলো পেয়ে গেলাম, বেশ খুশি হবে মা। তো এদিকটাতে মামাদের আজকে যেহেতু যে পান ভাঙা হয়েছিল, মামারা এখন পান নিয়ে বসেছে। এরপরে হচ্ছে এই পানগুলোকে ভালোভাবে বেছে নিয়ে তারপরে আবার তমলুকের হাটে যাবে। বাবু এখন আমার কোল থেকে নেমে পড়েছে, কারণ আমার মেয়ের এখন ওঠার সময় হয়ে গেছে। এবার ওকে ওর জেঠু নিয়ে বসেছে। ও যেমন ওর মেয়ের সাথে খেলা করতো, তার জিনিসপত্রগুলো নিয়ে ছোট বাচ্চার সাথে যেরকম ভাবে খেলতে হয়, ঠিক সেরকম একটা আমেজ থাকে ছোট বাচ্চার সাথে খেলতে গিয়ে। তো তার জিনিসপত্র নিয়ে নাড়াচ্ছে, তাকে জেঠু জেঠু বলে ডাকছে, মাঝে মাঝে কোলে নিচ্ছে, তাকে হাম্পি খাচ্ছে, এরকমই আর কি। তো এখন একটু খেলে নিক, এরপরে আবার আমরা বেরিয়ে পড়বো, কারণ মেয়েটাকে এবার তুলে নিয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো নেই। সেই জন্য আমরা এখন চলে এসেছি সেই রূপনারায়ণের পাড়ে। তো দেখুন, মেঘ এবং নদী একসঙ্গে যেন মিলেমিশে গেছে। দূর থেকে এক চান্সে দেখলে কেউ বলতেই পারবে না যে এটা নদী বলে। এক ঝটকায় যে দেখবে তার মনে হবে যেন সমুদ্র। প্রথম আমারও এরকম মনে হতো, তারপরে এখন অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে জোয়ারের সময়। তো জোয়ারের সময় দেখলাম রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু মহিলা হাঁড়ি এবং জাল নিয়ে নেমে পড়েছেন। ওনারা সব এখানে চিংড়া মিন বলে যাকে, চিংড়া মিন ধরছেন। এবং এটাই হচ্ছে এখানকার মহিলাদের প্রধান রুজি রোজগারের একটি উপায়। আমরা কিন্তু সেই জায়গাটাতেই এসেছি, যেই জায়গাটাতে দাঁড়িয়ে একদিন ভিডিও করেছিলাম, সেই সিঁড়ি দেওয়া রাস্তাটা। তো ওখানে ভাবছিলাম নামবো, কিন্তু মেঘের যা অবস্থা, ভাবছি আর নামবো না, খুব তাড়াতাড়ি করে একটু ভিডিও করে পালাতে হবে। কারণ দেখুন ওই সাইডটাতে আবার খুব বিদ্যুৎ চমকাচ্ছে এবং মাঝে মাঝে আবার মেঘ গুড়গুড়ও করছে। তো যেহেতু বৃষ্টির একটা চান্স রয়েছে, তাই বাচ্চা নিয়ে আর রিস্ক নেব না। মহিলাটাকে জিজ্ঞাসা করলো ওর পাপা যে এখন চিংড়া মিন কত করে, তো উনি বলেন 25 পয়সা করে। তো আমার শাশুড়ি যখন যেতেন এরকম মাছ ধরতে, তো তখন কিন্তু 1 টাকা পিস ছিল। এই মাছগুলো ধরার পরে আবার সুতিতে করে তাকে আলাদা আলাদা করে বেছে নিতে হতো। দাঁড়ান, একটু জুম করে দেখাই। এই হচ্ছে জালগুলো, আর জালগুলোর কৌশলটা দেখুন, 3 কোনা করে রাখা হয়েছে, নিজেই একা টেনে নিয়ে যেতে পারবে। বেশ সুন্দর, কিন্তু এটার মাধ্যমেই এখানকার মহিলারা বেশিরভাগ কিন্তু রুজি রোজগার করে থাকেন।
আমরা এখন বাড়ি চলে এসেছি। আর দেখুন বাড়িতে এসে সব জিনিসপত্র বের করছি, মানে যেগুলো যেগুলো নিয়ে এসেছি। নিয়ে আসার মধ্যে শাপলাগুলো তো আপনারা দেখেইছেন যে নিয়ে এসেছি ওখান থেকে। তারপরে ওর পাপাকে আর আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম আমাদের বাড়িতে, ওখান থেকে নিয়ে এসছে চাল কুমড়োটা আর হচ্ছে এই পুঁই ডাঁটাগুলো আর চাল কুমড়োটা আমাদের বাড়ির, বাদ বাকিগুলো মামা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো পুঁই ডাঁটাগুলো এত সুন্দর হয়েছিল যে কারণে বললাম যে একটু চলে যাও, এগুলো নিয়ে আসো, কারণ মা পুঁই ডাঁটাও খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য মায়ের পছন্দ মতো জিনিসগুলোই সব নিয়ে আসা হয়েছে। আর দেখুন পুঁই ডাঁটাগুলো কি নরম নরম একটা। আর এই শাপলাগুলো দেখুন বের করছি, একটা একটা যেন বড় বড় সাপের মতো। তবে যেগুলো পুকুরে হয়েছিল খুবই সরু সরু, আর যেগুলো জলাশয় হয়েছিল ওইগুলো বেশ একটু মোটা মোটা। এই দেখুন আর আপনারা কি দেখেছেন এই শাপলাগুলো কীরকমই হয়, এর ফুলগুলো বা দেখতে কেমন হয়? দেখুন এই দেখুন এর ভেতরে আবার এক ধরনের বীজ পাওয়া যায়, সেগুলোকে আবার শুকনো করে যদি ভেজে খাওয়া হয় সেগুলো আবার মুড়ির মতো দেখতে লাগে বা মুড়ির মতো স্বাদ লাগে। তো অনেক রকম ব্যাপার আছে এগুলোর। আর একটা পার্টি গিয়েছিল আমার মামা বাড়িতে, আমরা গিয়েছিলাম ওর পাপার মামা বাড়িতে, আর বোন আর বাপি গিয়েছিল আমার মামা বাড়িতে। সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই তালটি, কারণ যেহেতু রয়েছে আবার কালকে জন্মাষ্টমী। আর এই হচ্ছে মা আজকেও ভাজা করছে এই তালের বড়াগুলো, তবে এটা আগের থেকে যে তালের পাখিটি বের করে রাখা হয়েছিল সেটা দিয়ে, আর যেটা নতুন আনা হয়েছে ওটা হবে আবার কালকের জন্য। তো যাই হোক, এগুলোকে অনেকে তালের বড়াও বলেন, আবার অনেকে এটাকে গুলগুলিও বলে থাকেন। যেহেতু গোল গোল সাইজের হয় তাই একে গুলগুলিও বলে থাকেন। এটা তৈরি করার নিয়ম হচ্ছে সুজি এবং ময়দাকে মিশানো হয় এই তালের পাখির সাথে, তার সাথে আবার একটু পরিমাণ মতো চিনি এবং নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এবার কেউ তাদের স্বাদ মতো একটু মৌরিও দিয়ে থাকেন, এবার কেউ কালো জিরেও দিয়ে থাকেন। তো আমাদের পূজারি বসে পড়েছে এগুলো ভাজাভাজি করতে, কারণ ওর আবার এইসব ভাজাভাজি করতে খুবই ভালো লাগে। আপনারা কে কে এই তালের বড়াটি খেতে বা তালের এই পিঠাটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাতে রান্নাবান্নার দায়িত্ব পেয়েছি আমি। রাতে রান্নাবান্নার জন্য হবে একটু সয়াবিনের তরকারি এবং ঝিঙে আলু পোস্ত, কারণ বাপি খুব একটা সয়াবিনের তরকারি পছন্দ করে না, সেই জন্য বাপির জন্য হবে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত খেলে শরীরটাও ঠান্ডা থাকে এবং সেটা খেতেও লাগে দুর্দান্ত, যদি সেটাকে সুন্দরভাবে একটু টেস্টি করে রান্না করা যায়। তো বাপি এটাকে খুবই পছন্দ করে ঝিঙে আলুর পোস্তটা। বাপির সামনে যদি মাংস এবং ঝিঙে আলুর পোস্ত রেখে দেওয়া হয়, বাপি মাংসটাকে কখনোই হাত দেবে না যতক্ষণ না ঝিঙে আলু পোস্তটা শেষ হচ্ছে। তো ওটা মোটামুটিভাবে চাপিয়ে দিয়েছি, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকটাতে আমি সয়াবিনের তরকারিটা করে নেব। সয়াবিনগুলো এত বড় বড় সাইজের যে ভিজিয়ে রাখার পরে ওটাকে একটু সাইজ মতো কেটে নিতে হয়, না হলে আবার এর ভেতরে নুন মশলা কোনো কিছুই যেন ঢুকতে চায় না। এই দেখুন ঝিঙে আলু পোস্তর রসটা বেশ একটু মাখা মাখা হয়ে এসছে, আর একটু হয়ে গেলেই একে এবার নামিয়ে নিতে হবে। ব্যাস খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। ব্যাস এটা এবার রসটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে মাখা মাখা। ব্যাস ওটা এবার নামিয়ে নেব। আর এদিকটাতে আমি সয়াবিনের তরকারিটাকেও চাপিয়ে নিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে একটু ফুটে গেলেই একেও নামিয়ে নেওয়া হবে। ভাই মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে কি রান্না হচ্ছে, কারণ ও একটু টেস্ট করবে। ও যেহেতু ঝিঙে আলু খায় না সেই জন্য ওটাকে টেস্ট করবে না, ও একটু সয়াবিনটা হলে এটাকেই টেস্ট করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে।